এ উপন্যাসে প্রেম আছে, বিরহ আছে, বিচ্ছেদ আছে, কাব্যিক ছন্দময়তা আছে, হাস্যরসও আছে। অমিতের মধ্যে দিয়ে সম্পূর্ণ শেষের কবিতায় আমরা যেন জীবন্ত রবীন্দ্রনাথকেই দেখতে পাই। শেষের কবিতার ভাষা শৈলী অপূর্ব, যেন এক শব্দের পর আরেক শব্দ শোনার অপেক্ষা। গদ্য সাহিত্যের মধ্যেও যে ছন্দময়তা থাকতে পারে তা শেষের কবিতার মধ্যে দিয়েই প্রমাণ হয়। যদি আলাপটাকে আর একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে। বলেই লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিত হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যর ঠোঁট দুটির উপর কীরকম একটা চেহারা ধরে উঠছিল। বসে বসে সেইটে ও মনে করতে লাগল। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই। তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটেতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিতের নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু ও পায়নি। লাবণ্যের মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল, যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। অমিত মিশুক মানুষ। প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না। সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যাস। গাছপালা, পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না। তাদের সঙ্গে উল্টো কোনো রকম ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয়। তারাও চলে নিয়মে, অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে। এক কথায় তারা অরসিক। সেই জন্যে শহরের বাইরে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু হঠাৎ কি হলো? শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। আজ সে উঠেছে সূর্য উঠবার আগেই। এটা ওর স্বধর্ম বিরুদ্ধ। জানলা দিয়ে দেখলে দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পিছনে পাতলা মেঘের ওপর পাহাড়ের ওপার থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। আগুনে জ্বলা যেসব রঙের আভা ফুটে উঠছে, তার সম্বন্ধে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শ্যাওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের উপর পা ছড়িয়ে বসল। সিগারেট জ্বালিয়ে দুই আঙুলে অনেকক্ষণ চেপে রেখে দিলে। টান দিতে গেল ভুলে। যোগমায়ের বাড়ির পথে এই বন। ভোজে বসবার পূর্বে রান্নাঘরটা থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায়, এই জায়গা থেকে যোগমায়ের বাড়ির সৌরভটা অমিত সেই রকম ভোগ করে। সময়টা ঘড়ির ভদ্র দাগটাতে এসে পৌঁছলেই সেখানে গিয়ে এক পেয়ালা চা দাবি করে। প্রথমে সেখানে ওর যাবার সময় নির্দিষ্ট ছিল সন্ধেবেলায়। অমিত সাহিত্য রসিক। এই খ্যাতিটার সুযোগে আলাপ আলোচনার জন্যে ও পেয়েছিল বাঁধা নিমন্ত্রণ। প্রথম 2-4 দিন যোগমায়া এই আলোচনায় উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু যোগমায়ার কাছে ধরা পড়ল যে তাতে করেই এ পক্ষের উৎসাহটাকে কিছু যেন কুণ্ঠিত করলে। বোঝা শক্ত নয় যে তার কারণ দ্বিবচনের জায়গায় বহুবচন প্রয়োগ। তারপর থেকে যোগমায়ার অনুপস্থিত থাকবার উপলক্ষ ঘন ঘন ঘটত। একটু বিশ্লেষণ করতেই বোঝা গেল সেগুলি অনিবার্য নয়, দৈবিকৃত নয়, তার ইচ্ছাকৃত। মনে হলো কর্তামা এই দুটি আলোচনা পরায়ণের যে অনুরাগ লক্ষ্য করেছেন, সেটা সাহিত্যানুরাগের চেয়ে বিশেষ একটু গাঢ়তর।
অমিত বুঝে নিলে যে মাসির বয়স হয়েছে বটে, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ, অথচ মনটি আছে কোমল। এতে করেই আলোচনার উৎসাহ তার আরও প্রবল হলো। নির্দিষ্ট কালটাকে প্রশস্ততর করবার অভিপ্রায় জ্যোতিশঙ্করের সঙ্গে আপোষে ব্যবস্থা করলেন। তাকে সকালে 1 ঘন্টা এবং বিকেলে 2 ঘন্টা ইংরেজি সাহিত্য পড়ায় সাহায্য করবে। এত বাহুল্য পরিমাণে শুরু করলে সাহায্য যে প্রায় সকাল গড়াতো দুপুরে, সাহায্য গড়াতো বাজে কথায়, অবশেষে যোগমায়ার এবং ভদ্রতার অনুরোধে মধ্যাহ্নভোজনটা অবশ্য কর্তব্য হয়ে পড়ত। এমনই করে দেখা গেল অবশ্য কর্তব্যতার পরিধি প্রহরে প্রহরে বেড়েই চললে। জ্যোতিশঙ্করের অধ্যাপনায় ওর যোগ দেবার কথা সকাল 8টায়, ওর প্রকৃতস্থ অবস্থায় সেটা ছিল অসময়। ও বলতো যে জীবের গর্ভবাসের মেয়াদ 10 মাস, তার ঘুমের মেয়াদ পশু পক্ষীদের মাপে সঙ্গত হয় না। এতদিন অমিতের রাত্রিবেলাটা তার সকালবেলাকার অনেকগুলো ঘন্টাকে পেলাপি গাড়ি করে দিয়েছিল। ও বলতো এই চোরাই সময়টা অবৈধ বলেই ঘুমের পক্ষে সবচেয়ে অনুকূল। কিন্তু আজকাল ওর ঘুমটা আর অবিমিশ্র নয়। সকাল সকাল জাগবার একটা আগ্রহ তার অন্তর্নিহিত। প্রয়োজনের আগেই ঘুম ভাঙে, তারপরে পাশ ফিরে শুতে সাহস হয় না, পাছে বেলা হয়ে যায়। মাঝে মাঝে ঘড়ির কাঁটা এগিয়ে দিয়েছে, কিন্তু সময় চুরির অপরাধ ধরা পড়বার ভয়ে সেটা বারবার করা সম্ভব হতো না। আজ একবার ঘড়ির দিকে চাইলে দেখলে বেলা এখনো 7টার এপারেই। মনে হলো ঘড়ি নিশ্চয়ই বন্ধ। কানের কাছে নিয়ে শুনলে টিকটিক শব্দ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে উপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের 3 কোণা শাল, তাতে কালো ঝালর। অমিতের বুঝতে বাকি নেই যে লাবণের অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে, কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবিলায় কবুল করতে লাবণ্য নারাজ। বাঁকের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে, অমিত আর থাকতে পারলে না, দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত। জানতেন এড়াতে পারবেন না, তবু দৌড় করিয়ে নিলেন। জানেন নাকি দূরে চলে গেলে কতটা অসুবিধা হয়? কিসের অসুবিধা? যে হতভাগার পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে রাখতে চায়, কিন্তু ডাকি কি বলে? দেবদেবীদের নিয়ে সুবিধা এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি। দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দশভুজা অসন্তুষ্ট হন না। আপনাদের নিয়ে যে কি মুশকিল! না ডাকলেই চোখে যায়। বিনা সম্বোধনেই চালাই যখন কাছে থাকেন। তাই তো বলি দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারি না, এর চেয়ে দুঃখ আর নেই। কেন? বিলেতি কায়দা তো আপনার অভ্যাস আছে। মিস ডাট, সেটা চায়ের টেবিলে। দেখুন না, আজ এই আকাশের সঙ্গে পৃথিবী যখন সকালের আলোয় মিলল, মিলনের লগ্নটি সার্থক করবার জন্যে উভয়ে মিলে একটি রূপ সৃষ্টি করল। তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্তের ডাক নাম। মনে হচ্ছে নাকি একটা নাম ধরে ডাকা উপর থেকে নিচে আসছে, নিচ থেকে উপরে উঠে চলেছে। মানুষের জীবনেও কি ওই রকমের নাম সৃষ্টি করবার সময় উপস্থিত হয় না? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছালো। সামনের ওই পাহাড়টা তাই শুনে মাথায় মেঘ মুড়ি দিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ভাট? নামকরণে সময় লাগে, আপাতত বেরিয়ে আসি গিয়ে। অমিত তার সঙ্গ নিয়ে বললে, চলতে শিখতেই মানুষের দেরি হয়। আমার হলো উল্টোটা। এতদিন পরে এখানে এসে তবে বসতে শিখেছি। ইংরেজিতে বলে গড়ানে পাথরের কপালে শ্যাওলা জোটে না। সেই ভেবেই অন্ধকার থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি। তাই তো ভোরের আলো দেখলুম। লাবণ্য কথাটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে জিজ্ঞাসা করলে, ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন? জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতো, বিশেষভাবে জানবার সময় পাইনি। এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। আশ্চর্য। হাসছেন?
আমার গভীর কথাতেও গাম্ভীর্য রাখতে পারি না, ওটা মুদ্রা দোষ। আমার জন্মলগ্নে আছে চাঁদ, ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাত্রেও একটুখানি মুচকি না হেসে মরতেও জানে না। আমাকে দোষ দেবেন না, বোধহয় পাখিও যদি আপনার কথা শুনতো হেসে উঠতো। দেখুন, আমার কথা আর লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসে ভাবতো। আজ পাখিকে নতুন করে জানছি, এ কথায় লোকে হাসছে। কিন্তু এর ভিতরের কথাটা হচ্ছে এই যে আজ সমস্তই নতুন করে জানছি, নিজেকেও। এর উপর তো হাসি চলে না। ওই দেখুন না, কথাটা একই, অথচ এইবার আপনি একেবারেই চুপ। আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন। আরও নতুনের ঝোঁক আপনার মধ্যে আসে কোথা থেকে? এর জবাবে খুব একটা গম্ভীর কথাই বলতে হলো, যা চায়ের টেবিলে বলা চলে না। আমাদের মধ্যে নতুন যেটা এসেছে সেটাই অনাদিকালের পুরনো, ভোরবেলাকার আলোর মতোই সে পুরনো। নতুন ফোঁটা ভুঁই চাপা ফুলেরই মতো জিনিস নতুন করে আবিষ্কার। কিছু না বলে লাবণ্য হাসলে। আপনার এবারকার এই হাসিটি পাহারাওয়ালার চোর ধরা গোল লঞ্চনের হাসি। বুঝেছি, আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখের এ কথাটা আগেই পড়ে নিয়েছেন। দোহাই আপনার, আমাকে দাগে চোর ঠাউরাবেন না। এক এক সময় এমন অবস্থা আসে, মনের ভিতরটা শঙ্করাচার্য হয়ে ওঠে, বলতে থাকে আমি লিখেছি কি আর কেউ লিখেছে, এই ভেদজ্ঞানটা মায়া। এ দেখুন না, আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। লাবণ্যর বুকের ভিতরটা কেঁপে উঠল। অনেকক্ষণ পরে অমিত জিজ্ঞাসা করলে, আপনি নিশ্চয় জানেন লাইনটা কার? লাবণ্য একটু মাথা বেঁকিয়ে ইশারায় জানিয়ে দিলে, হ্যাঁ। সেদিন আপনার টেবিলে ইংরেজি কবি ডনের বই আবিষ্কার করলুম, নইলে এ লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আবিষ্কার নয় তো কি, বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরির টেবিল দেখেছি, সেটা তো বইগুলোকে বহন করে। আপনার টেবিল দেখল, সে যে বইগুলোকে বাসা দিয়েছে। সেদিন ডনের কবিতাকে প্রাণ দিয়ে দেখতে পেয়েছি। মনে হলো অন্য কবির দরজায় ঠেলাঠেলি ভিড়, বড়লোকের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো। ডনের কাব্যমহল নির্জন, ওখানে দুটি মানুষ পাশাপাশি বসবার জায়গাটুকু আছে। তাই অমন স্পষ্ট করে শুনতে পেলুম আমার সকালবেলাকার মনের কথাটি। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমার এ অবসর। আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করব, বা নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে। পুরনো অমিত রায়ের তা কিছু জানা নেই, হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই? কার সঙ্গে? সেইটা তো ঠিক করতে পারছি না। কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্যে এখনই চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত। তারপরে অনুতাপ করতে হয়, রয়ে বসে করা যাবে। প্রাণ যদি দিতেই হয় তো সাবধানে দেবেন। সে কথা আমাকে বলা অনাবশ্যক। কমিউনাল রাইটের মধ্যে আমি যেতে নারাজ। মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব। যদি দেশি বুড়ো সুড়ো গোছের মানুষ অহিংস্র মেজাজের ধার্মিক চেহারা শিঙে বাজিয়ে মোটর হাঁকিয়ে চলেছে, তার সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে বলবো যুদ্ধং দেহি। ওই যে লোক অজীর্ণ রোগ সারাবার জন্যে হাসপাতালে না গিয়ে এমন পাহাড়ে আসে, খিদে বাড়াবার জন্যে নির্লজ্জ হয়ে হাওয়া খেতে বেরোয়, লোকটা তবু যদি অমান্য করে চলে যায়? তখন আমি পিছন থেকে দুহাত আকাশে তুলে বলবো এবারকার মতো ক্ষমা করলুম, তুমি আমার ভ্রাতা, আমার এক ভারত মাতার সন্তান। বুঝতে পারছেন, মন যখন খুব বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধও করে, আবার ক্ষমাও করে। আপনি যখন যুদ্ধের প্রস্তাব করেছিলেন মনে ভয় হয়েছিল, কিন্তু ক্ষমার কথা যেরকম বোঝালেন তাতে আশ্বস্ত হলুম যে ভাবনা নেই। আমার একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ, বলুন না। আজ খিদে বাড়াবার জন্য আর বেশি বেড়াবেন না। আচ্ছা, বেশ। তারপরে? ওই নিচে গাছতলায়, যেখানে নানা রঙের ছ্যাতলা পড়া পাথরটাকে
নিচে দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, ওইখানে বসবেন আসুন। লাবণ্য হাতে বাঁধা ঘড়িটার দিকে চেয়ে বললে, কিন্তু সময় যে অল্প। জীবনে সেইটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। মরুপথে সঙ্গে আছে আধ মশক মাত্র জল, যাতে সেটা উছলে উছলে শুকনো ধুলোয় মারা না যায়, সেটা নিতান্তই করা চাই। সময় যাদের বিস্তর, তাদেরই পাংচুয়াল হওয়া শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে, ঠিক সময় অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিত ব্যয়িতা। অমরাবতীর কেউ যদি প্রশ্ন করে ভবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো, ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনের যা কিছু সকল সময়ের অতীত, তার দিকে চোখ তোলবার সময় পাইনি। তাই তো বলতে বাধ্য হলুম, চলুন ওই জায়গাটাতে। ওর যেটাতে আপত্তি নেই সেটাতে আর কারও যে আপত্তি থাকতে পারে, অমিত সেই আশঙ্কাটাকে একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা কয়। সেই জন্যে তার প্রস্তাবে আপত্তি করা শক্ত। চলুন। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। অর্ধপথে আরেক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্নস্বরূপ নুড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে গেছে। সেইখানে পাথরের উপরে দুজনে বসল। ঠিক সেই জায়গায় খাতটা গভীর হয়ে খানিকটা জল জমে আছে, যেন সবুজ পর্দার ছায়ায় একটি পর্দানসীন মেয়ে, বাইরের পা বাড়াতে তার ভয়। এখানকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগল। সামান্য যা তা একটা কিছু বলে এইটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে, কিছুতেই কোনো কথা মনে আসছে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয় সেই দশা। অমিত বুঝতে পারলে একটা কিছু বলাই চাই। বললে, দেখুন দেখুন আর যা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরও একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ীর ভাষা নয়, আড়ালের ভাষা। এই রকম জায়গার জন্য পাখির গানের মতো, কবির কাব্যের মতো সেই ভাষা অনায়াসেই কণ্ঠ দিয়ে বেরোনো উচিত ছিল, যেমন করে কান্না বেরোয়। সেজন্যে মানুষকে বইয়ের দোকানে ছুটতে হয়, সেটা বড় লজ্জা। প্রত্যেকবার হাসির জন্য যদি ডেন্টিস্টের দোকানে দৌড়োদৌড়ি করতে হয়, তাহলে কি হতো ভেবে দেখুন। সত্যি বলুন লাবণ্য দেবী, এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? লাবণ্য মাথা হেঁট করে চুপ করে বসে রইল। অমিত বললে, চায়ের টেবিলের ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসেব মিটতে চায় না। কিন্তু এ জায়গায় ভদ্রও নেই অভদ্রও নেই, তাহলে কি উপায় বলুন? মনটাকে সহজ করবার জন্যে একটা কবিতা না ওড়ালে তো চলছে না। গদ্যে অনেক সময় নেয়, অত সময় তো হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। দিতে হলো অনুমতি, নইলে লজ্জা করতে গেলেই লজ্জা। অমিত ভূমিকায় বললে, রবি ঠাকুরের কবিতা বোধ হয় আপনার ভালো লাগে। হ্যাঁ, লাগে। আমার লাগে না, অতএব আমাকে মাফ করবেন। আমার একজন বিশেষ কবি আছে, তার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পড়ে। এমনকি তাকে কেউ গাল দেবার উপযুক্ত সম্মানও পায় না। ইচ্ছে করছে আমি তার থেকে আবৃত্তি করি। আপনি এত ভয় করছেন কেন? এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাবহ। কবিবরকে নিন্দে করলে আপনারা জাতে ঠেলেন, তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করেও কঠোর ভাষা সৃষ্টি হয়। যা আমার ভালো লাগে তাই আরেকজনের ভালো লাগে না। এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না। আপন রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করিনি। এটা বেশ বলেছেন, তাহলে নির্ভয়ে শুরু করা যাক। রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখেছেন? না চেনার বন্ধন, সবচেয়ে কড়া বন্ধন। না চেনা জগতে বন্দী হয়েছি, চিনে নিয়ে তবে খালাস পাবো। একেই বলে মুক্তিতত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে রাত্রি যবে সবে হয় ভোর। মুখ দেখিলাম তোর, চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম,
কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকেই ভুলে থাকার মতো কোনো এমন ঝাপসা কোণ আর নেই। সংসারে কত যে দেখবার ধন দেখা হলো না, তার আত্মবিস্মৃতির কোণে মিলিয়ে আছে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়, করে নেব জয়। সংশয় কুণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লবটানি। শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধা দ্বন্দ্ব হতে, নির্দয় আলোতে। একেবারে নাছোড় বান্দা, কত বড় জোর! দেখেছেন রচনার পৌরুষ? জাগিয়া উঠিবি অশ্রুধারে, মুহূর্তে চিনিবি আপনারে। চিহ্ন হবে ভোর, তোর মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। ঠিক এই টানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তত্ত্ব। লাবণ্যর মুখের দিকে একদৃষ্টিতে চেয়ে বললে, এ অচেনা, দিন যায়, সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধ্য বন্ধ ছিন্ন করি দিক। তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি। দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিতের মুখের দিকে চাইলে, কিছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল। অমিত যোগমায়ার কাছে এসে বললে, মাসিমা, গটকালি করতে এলেম, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো। আগে নাম ধাম বিবরণটা বলো। নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি। অন্যায় কথা বললেন। নাম যার বড়, তার সংসারটা ঘরে অল্প, বাইরেতে বেশি। ঘরের মন রক্ষার চেয়ে বাইরে মান রক্ষাতেই তার যত সময় যায়। মানুষটার অতি অল্প অংশই পড়ে স্ত্রী ভাগে। পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতোই গর্হিত। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, রূপটা? বলতে ইচ্ছে করি নে, পাছে অত্যুক্তি করে বসি। অত্যুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে? পাত্র বাছাইয়ের বেলায় দুটি জিনিস লক্ষ্য করা চাই। নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায়, আর রূপের দ্বারা কনেকে। আচ্ছা, নাম রূপ থাক, বাকিটা? বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে, সেটুকু বুদ্ধি ওর আছে। আর বিদ্যে? স্বয়ং নিউটনের মতো। ও জানে যে জ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র। তার মতো সাহস করে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। পাত্রের যোগ্যতার ফর্দটা তো দেখছি কিছু খাটো গোছের। অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন। একটুও লজ্জা নেই। তাহলে পরিচয়টা আরও একটু স্পষ্ট করো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। আসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। মাসি, দেবতাদের সেই ক্ষমতা আছে, তাই দেবতারা বিবাহের অযোগ্য। দময়ন্তী সে কথা বুঝেছিলেন। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এইটি তোমার নিশ্চিত জানা। কথাটাকে আরেকটু ব্যাখ্যা করুন। যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি। মাসিমা, কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলছেন। মনে হচ্ছে যেন একটা ছোট গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন। কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা। জাগতিক নিয়মেই এক ভদ্রলোক এক ভদ্ররমণীকে বিয়ে করবার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেকুতে আনন্দ নাড়ু করতে শুরু করেন। ভয় নেই বাবা, ঢেঁকিতে পা পড়েছে। ধরেই নাও লাবণ্যকে তুমিই পেয়েছো। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো
লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। আমি যে এহেন আধুনিক, আমাকে শুদ্ধ তাক লাগিয়ে দিলেন। আধুনিকের লক্ষণটা কি দেখলে? দেখছি বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান। তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল। এখন যারা বিয়ের উমেদার, মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই। ভয় নেই আপনার? পেয়ে পাওয়া ফুরোয় না, বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে। লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ। নইলে আমার মোটর গাড়িটা অচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন? বাবা, বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না। শেষে সমস্তটা বাল্যবিবাহ না হয়ে দাঁড়ায়। মাসিমা, আমার মনের একটা স্বকীয় স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে, তাই বলে তার ওজন কমে না। যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে দর্শনীয় কাউকে দেখতে পেলে না। দেখা হলো জ্যোতিশঙ্করের সঙ্গে। মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপেট্রা পড়াবার কথা। অমিতের মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করেই আজ তার ছুটি নেওয়া আশু কর্তব্য। সে বললে, অমিতা, কিছু যদি মনে না করো, আমি আজ ছুটি চাই। পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়া হজম করে না। তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় করছো কেন? কাল তো রবিবার, ছুটি তো আছেই, পাছে তুমি তাই ভাবো। স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই। বরাদ্দ ছুটিকে ছুটি বলেই নে। যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা, আর বাঁধা পশুকে শিকার করা একই কথা। ওতে ছুটির রস ফিকে হয়ে যায়। হঠাৎ যে উৎসাহে অমিত কুমার ছুটিতত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠল তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো। সে বললে, কয়েকদিন থেকে ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে। সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলে এমন আর কিছুদিন চললে ছুটি নিতে আমার হাত পেকে যাবে। সেদিন কি উপদেশ দিয়েছিল? অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ, তার ডাক পড়লেই একটু বিলম্ব করা উচিত নয়। বলেই বই বন্ধ করে তখনই বাইরে দিলে ছুট। বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল, লক্ষ্য করেনি। জ্যোতির বয়স 20-এর কোঠায়। অমিতের মনে যে চাঞ্চল্য উঠেছে ওর নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে। ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই ঠাউরেছিল। আজ অমিতের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে সে নারী জাতীয়। কাজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া চাই। এ উপদেশের বাজার দর বেশি, আকব্বরী মোহরের মতো। কিন্তু ওর উল্টো পিঠে খোদাই থাকা উচিত। অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া চাই। তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে। জ্যোতির পিঠ চাপড়িয়ে অমিত বললে, জরুরি কাজটাকে এক কোপে বলি দেবার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকায় একদিন যখন আসবে, দেবী পূজায় বিলম্ব করো না ভাই। তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না। জ্যোতি গেল চলে। অকর্তব্য বুদ্ধিও সজাগ। যাকে আশ্রয় করে অকাজ দেখা দেয় তারও দেখা নেই। অমিত ঘর ছেড়ে গেল বাইরে। ফুলে আচ্ছন্ন গোলাপের লতা, একধারে সূর্যমুখীর ভিড়, আরেক ধারে চৌকো কাঠের টবে চন্দ্রমল্লিকা। ঢালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ। তারই গুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। ছাই রঙের আলোয়ান গায়ে, পায়ের উপর পড়েছে সকালবেলার রোদ্দুর। কোলে রুমালের উপর কিছু রুটির টুকরো, কিছু ভাঙা আখরোট। আজ সকালটা জীব সেবায় কাটাবে ঠাউরে ছিল, তাও গেছে ভুলে। অমিত কাছে এসে দাঁড়ালো। লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল। মৃদু হাসিতে মুখ গেল ছেয়ে। অমিত সামনাসামনি এসে বললে, পেয়েছি, মাসিমার মতো সুখবর আছে। লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে। দেখতে দেখতে তার গুড়ি বেয়ে একটা কাঠবিড়ালি নেমে এলো।
এই জীবটি লাবণ্যর মুষ্টি ভিখারি দলের একজন। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেবো। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এ নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো, এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়, এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা, বেশ। আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি রাখতে হবে ডাকবার জন্য। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই দৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেঁটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। পদাবলিতে ওরই একটি দোসর আছে, বধূ। মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয়, এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয়। দুইয়ের কানে যেটা এক, পাঁচের কানে সেটা ভগ্নাংশ। বন্যা, কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা তুমি তাই, তুমি আর কিছুই নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। বলো কি, খুবই আশ্চর্যের কথা। দৈবাত এক একজন মানুষকে দেখতে পাওয়া যায়, যাকে দেখেই চমকে বলে উঠি, এ মানুষটি একেবারে নিজের মতো, 5 জনের মতো নয়। সেই কথাটি আমি কবিতায় বলবো। হেমর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তুমি কবিতা লিখবে নাকি? নিশ্চয়ই লিখবো। আরে, এমন মরিয়া হয়ে উঠলে কেন? কার সাধ্য রোধে তার গতি। কারণ বলি, কাল রাত্রির 2:30 পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাশ করতে হয়, তেমনি করেই কেবলই অক্সফোর্ড বুক অফ ভার্সেসের এ পাতা ও পাতা উল্টেছি। ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকত। স্পষ্টই বুঝতে পারছি, আমি লিখবো বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। এই বলেই লাবণ্যর বাঁ হাত নিজের 2 হাতের মধ্যে চেপে ধরে বললে, হাত জোড়া পড়ল, কলম ধরবো কি দিয়ে? সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল। আঙুলে আঙুলে কথা কইছে, কিছু লিখতে পারলে না। এই যে তোমার আঙুলগুলি, আমার কোনো কবি এমন এমন সহজ করে কিছু লিখতে পারলে না। কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেই জন্যে তোমাকে এত ভয় করি মিতা। কিন্তু আমার কথাটা বুঝে দেখো, রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায়। সে আগুন অন্তরের, যার মনে নেই সেই আগুন সে যাচাই করবে কি দিয়ে? তাকে 5 জনের মুখের কথা মেনে নিতে হয়। অনেক সময়ই সেটা দুর্মুখের কথা। আমার মনে আজ আগুন জ্বলেছে, সেই আগুনের ভিতর দিয়ে আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছি। কত অল্পই ঠিকল, সব হুহু শব্দে ছাই হয়ে যাচ্ছে। কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কইও না, ঠিক কথাটি আস্তে বলো। ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপরে একসময় লাবণ্যর হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের উপর বলিয়ে নিলেন। বললে, ভেবে দেখো বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই চাচ্ছে, আর কত অল্প লোকই পেলে। আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন। সমস্ত পৃথিবীতে একমাত্র তুমি সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে এই ইউক্যালিপটাস গাছের তলায়। পৃথিবীতে পরমাশ্চর্য ব্যাপারগুলি পরম নম্র, চোখে পড়তে চায় না। অথচ তোমাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার গোলদিঘি থেকে আরম্ভ করে নোয়াখালী চাটগাঁ পর্যন্ত চিৎকার শব্দে শূন্যের দিকে ঘুষি উঁচিয়ে বাঁকা পলিটিক্সের ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো। সেই দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশের সর্বপ্রধান খবর হয়ে উঠল। কে জানে, হয়তো এইটাই ভালো। কোনটা ভালো? ভালো এই যে সংসারের আসল জিনিসগুলো হাটে বাটেই চলাফেরা করে বেড়ায়, অথচ
অথচ বাজে লোকের চোখের ঠোকর খেয়ে খেয়ে মরে না। আর গভীর জানাজানি বিশ্বজগতের অন্তরের নাড়িতে নাড়িতে। আচ্ছা বন্যা, আমি তো বকেই চলেছি, তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো? লাবণ্য চোখ নিচু করে বসে রইল, জবাব করলে না। তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না নিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনে। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাতেই যেন তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামার সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরও জট পড়ে যাবে। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছো? মিতা, তুমিই আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও, তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্যে ফেরো। সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার, আমার কাছেও সেই জন্যেই তুমি এসেছো। বলবো ঠিক কথাটা, বিয়েটাকে তুমি মনে মনে জানো, যাকে তুমি সর্বদাই বলো ভালগার, ওটা বড় রেসপেক্টেবল। ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয়ী লোকের পোষা জিনিস, যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিণীকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়া ঠেসান দিয়ে বসে থাকে। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি, তোমাকে ভোলাতে গিয়ে একটুও ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থাকো, তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকবো। বন্যা, এবার তবে আমাকে কথাটা বলতে দাও। কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ, তা নিয়ে কথা কাটাকাটি করব না। কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে। মানুষের চরিত্র জিনিসটাও চলে। গর্ভসা অবস্থায় তার একরকম শিকলি বাঁধা স্থাবর পরিচয়। তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকলি কাটে, সে ছুট যায় অরণ্যে। তখন তার আর এক মূর্তি। আজ তুমি তার কোনটা? যেটা আমার বরাবরের সঙ্গে মেলে না সেইটা। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, সমাজের কাটা খাল বেয়ে বাঁধা ঘাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখাশোনা হয়, চেনাশোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ? লাবণ্য চুপ করে রইল। বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে। কায়দাটা বেশ শোভন, নিরাপদ। সেটাতে যেন তাদের রুচির টান, মর্মের মিল নয়। হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে, নিভে যায় দুই তারার লণ্ঠন, দোহে এক হয়ে উঠবার আগুন ওঠো জ্বলে। সেই আগুন জ্বলেছে। অমিত রায় বদলে গেল। মানুষের ইতিহাসটাই এই রকম। তাকে দেখে মনে হয় ধারাবাহিক, কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাঁথা। সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায় ধাক্কায়, দমকে দমকে। যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপ তালের মতো, দমকে দমকে। যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপ তালের লয়ে। তুমি আমার তাল বদলে দিয়েছ বন্যা, সেই তালেই তো তোমার সুরে আমার সুর গাঁথা পড়ল। লাবণ্যর চোখের পাতা ভিজে এলো।
তবু এ কথা মনে না করে থাকতে পারলে না যে অমিতের মনের গড়নটা সাহিত্যিক। প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখে কথার উচ্ছ্বাস তোলে, সেইটে ওর জীবনের ফসল, তাতেই ও আনন্দ পায়। আমাকে ওর প্রয়োজন সেই জন্যই। যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে, ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না, আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ একসময় প্রশ্ন করলে, আচ্ছা মিতা, তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মুমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তাঁর স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মুমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তার আনন্দ রূপ ধরেছে। তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ। তুমি নিশ্চয়ই কবি। আমি চাই না কবি হতে। কেন চাও না? জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না। জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যেই। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো। জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয়? তুমি কি করে জানবে তুমি কি বলো, আর সে বলার কি অর্থ? আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো। ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো, কিন্তু কি করব বলো? ওই লোকটা আমার মনের কথার ভাণ্ডারী। নিবারণ এখন নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি। ও প্রত্যেকবারেই যে কবিতা লেখে, সে ওর প্রথম কবিতা। সেদিন ওর খাতা ঘাঁটতে ঘাঁটতে অল্পদিন আগেকার একটা লেখা পাওয়া গেল, ঝর্ণার উপরে কবিতা। কি করে খবর পেয়েছে? শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি। ও লিখছে, ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা। আমি নিজে যদি লিখতুম, এর চেয়ে স্পষ্টতর করে তোমায় বর্ণনা করতে পারতুম। তোমার মনের মধ্যে এমন একটি স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয়ে যায়। তোমার সবকিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই তোমার মুখে, তোমার হাসিতে, তোমার কথায়, তোমার স্থির হয়ে বসে থাকায়, তোমার রাস্তা দিয়ে চলায়। আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলায়ে খেলায়ও তারই এক ধারে, সে ছায়ারই সাথে হাসিও মিলায়ও কলধ্বনি। দিও তারে বাণী, যে বাণী তোমার চিরন্তনী। তুমি ঝর্ণা, জীবন স্রোতে তুমি যে কেবল চলছো তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা। সংসারের যেসব কঠিন অচল পাথরগুলোর উপর দিয়ে চলো, তারাও তোমার সংঘাতে সুরে বেজে ওঠে। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে, ভাষা আনে প্রাণে পলকে পলকে। মোর বাণীরূপ দেখিলাম আজি নির্ঝরিণী, তোমার প্রবাহে মনের জাগায় নিজেরে চিনি। যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। কিন্তু একদিন হয়তো দেখবে, আর যদি কিছু না থাকে, আমার বাণী রূপ হয়েছে। কোথায়? নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য কিছুই নেই। আমার মনের নিচের স্তরে যে ধারা বয়, নিবারণ ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে। তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়। এমন সময় বাসা থেকে লোক এলো ডাকতে, খাবার তৈরি। অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্ত স্পষ্ট করে জানতে চায়। মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছা করে, ও সেখানে নিজেকে ভোলাতে পারে না। লাবণ্য যে কথাটা বললে, সেটা তো প্রতিবাদ করতে পারছি না। অন্তরাত্মার গভীর উপলব্ধি বাইরে প্রকাশ করতেই হয়। এই বা করে জীবনে, কেই বা করে রচনায়, জীবনকে ছুঁতে ছুঁতে
অথচ তার থেকে সরতে সরতে নদী কেমন কেবলই তীর থেকে সরতে সরতে চলে, তেমনি আমি কি কেবলই রচনার স্রোত নিয়েই জীবন থেকে সরে সরে যাব? এইখানেই কি মেয়ে পুরুষের ভেদ? পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে, সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যেই আপনাকে পদে পদে ভোলে। মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে, পুরনোকে রক্ষা করবার জন্যেই নতুন সৃষ্টিকে সে বাধা দেয়। রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর, সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন। এমন কেন হলো? এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই। যেখানে খুব করে মিল, সেইখানেই মস্ত বিরুদ্ধতা। তাই ভাবছি, আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা, সে মিলন নয়, সে মুক্তি। এই কথাটা ভাবতে অমিতকে পীড়া দিলে, কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতে পারলে না। মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি। সেই জন্যেই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমনতর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর বিপদ ঘটতো। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না তার উপরে দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব, তার উপর আমি একটুও অত্যাচার করতে চাই না। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের উপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেম, এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানে যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলে অন্যকে সৃষ্টি করব। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। সংসার পাতবার জন্যই যে মানুষ তৈরি, তার কথা ছেড়ে দাও। সে তো মাটির মানুষ। সংসারের প্রতিদিনের চাপেই তার গড়ন পিটন আপনিই ঘটতে থাকে। কিন্তু যে মানুষ মাটির একেবারেই নয়, সে আপনার স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে, সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে, সে যতই টানাহেচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি, সে আর কিছু নয়। হাত করা হাতকে যেরকম পায়, সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনি। বিয়ে সকলের জন্যে নয়। জানো কর্তামা, এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা। আমাদের উপস্থাপনা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই আমাদের প্রাপ্য। আর অবশ্যই শেয়ার করতে হবে আপনার পরিচিত সকল রবীন্দ্রপ্রেমীদের মধ্যে।
এরকম আরও সুন্দর উপস্থাপনা শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কলতানকে। সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন কলতান।